আফ্রিকার ১ম স্বাধীন দেশ হচ্ছে লাইবেরিয়া। লাইবেরিয়ার রাজধানীর নাম মনরোভিয়া। আমেরিকার ৫ম প্রেসিডেন্ট জেমস মনরোর নাম অনুসারে এই রাজধানীর নামকরণ করা হয়। এখন লাইবেরিয়া একটা আফ্রিকা মহাদেশের দেশ। আমেরিকা আছে আটলান্টিকের ওপারে। তার রাজধানী কেন আমেরিকার প্রেসিডেন্টের নাম অনুসারে হলো? এবং এই গল্প বলতে গিয়ে আমরা একটা বইয়ের কথা বলবো। বইয়ের নাম হচ্ছে 'দ্য রুটস'। এই বই আপনার জীবনের গতি প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে। এটা হবে আজকের আলাপ আলোচনার মেইন ফোকাস। তো আমরা একটু লাইবেরিয়াকে দেখার ট্রাই করি। বিশ্ব মানচিত্রে এই অংশটুকু হচ্ছে আফ্রিকা মহাদেশ। আমরা একটু ম্যাপটাকে জুম করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই আফ্রিকা মহাদেশের একবারে পশ্চিম দিকের এই ছোট্ট যে হলুদ কালারের জায়গাটুকু দেখা যাচ্ছে এইটুকু হচ্ছে লাইবেরিয়া। লাইবেরিয়া নামের বাংলা অর্থ হচ্ছে মুক্ত উদ্যান। তার মানে লাইবেরিয়াকে মুক্ত উদ্যান করে দেওয়া হয়েছে। ঘটনা ঘটে ১৮৪৭ সালে যখন এইটাকে স্বাধীন করে দেওয়া হয়। আফ্রিকা অঞ্চলের এই জায়গাটায় আমেরিকা তখন কিনেছিল এবং কিনেছিল এইজন্য যে আমেরিকাতে যে ক্রীতদাসগুলা আছে যাদেরকে অনেক আগে আফ্রিকা থেকে আমেরিকাতে তুলে নিয়ে আসা হয়েছিল এবং আমেরিকার ক্রীতদাসের মার্কেটে যাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল, তাদের সন্তান, নাতি-পুতি তারাও কিন্তু ক্রীতদাস হয়ে গেছে। তো এই ক্রীতদাসরা তো আসলে আমেরিকান না। তাদেরকে কাজ করার জন্য জোর করে আমেরিকাতে ধরে নিয়ে আসা হয়েছিল। তো এই যারা আফ্রিকান আমেরিকান আছেন বা যাদের পূর্বপুরুষ ক্রীতদাস ছিলেন, যাদের এই আমেরিকাতে কোনো রুটস নাই, যাদের রুটস বা মূল হচ্ছে আফ্রিকাতে, তাদেরকে আমেরিকান সরকার চাচ্ছিল যে তাদেরকে আবার আফ্রিকাতেই ব্যাক দিয়ে দিবে। কিন্তু আফ্রিকাতে তাদের ব্যাক দিবে কোথায়? আফ্রিকাতে তো তাদের এখন ঘরবাড়ি নাই। কারণ যাকে ১৮৪৭ সালে আমি ব্যাক দেওয়ার ট্রাই করতেছি, তার দাদাকে নিয়ে আসছিলাম আমি আরো ১০০ বছর আগে বা তার পূর্বপুরুষকে নিয়ে আসছিলাম আমি আরো ১০০-১৫০ বছর আগে। সো তাদের তো এখন ওইখানে ঘর নাই, তাদের কোনো জায়গা নাই। তার মানে আফ্রিকা মহাদেশে তাদের একটা থাকার জায়গা ব্যবস্থা করতে হবে আগে। তখন এই আফ্রিকা অঞ্চলে একটা জায়গা কেনার ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো তিনি এইটার পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা পালন করেন এবং এইটা নিয়ে একটা সোসাইটি বিল্ড আপ হয় এবং তারা অ্যাকচুয়ালি আমেরিকান সরকারের পৃষ্ঠপোষকতায় এই জায়গাটা ক্রয় করে। এবং এই জায়গাতে তখন যারা ক্রীতদাসরা ছিল বা যাদের পূর্বপুরুষ ক্রীতদাসরা ছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে একটা নতুন রাষ্ট্র দেওয়া হয়, রাষ্ট্র কাঠামো দেওয়া হয় এবং নামকরণ করা হয় লাইবেরিয়া। এবং যখন এইটার রাজধানীর নামকরণ করা হয় তখন যেহেতু জেমস মনরো এইটার পেছনে ভূমিকা পালন করেছে, এইজন্য তার সম্মানার্থে রাজধানীর নামকরণ করা হয় মনরোভিয়া। এই যে ক্রীতদাস আফ্রিকা থেকে তুলে আনা, আবার আফ্রিকায় ব্যাক দিয়ে দেওয়া, এইটার সাথে রিলেটেড একটা বইয়ের গল্প বলি, যে বইয়ের নাম হচ্ছে 'দ্য রুটস' এবং 'দ্য রুটস' বইয়ের রাইটার হচ্ছে আলেক্স হ্যালি। আলেক্স হ্যালি এই বইতে একজন ক্রীতদাসের গল্প বলেছেন, যার নাম কুন্টা কিন্টে। এই কুন্টা কিন্টে মূলত গাম্বিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। আফ্রিকার ম্যাপে একবারে পশ্চিমের এইদিকে একটা সরু চিকন দেশ দেখা যায় ছোট করে। এই দেশের নাম হচ্ছে গাম্বিয়া এবং রোহিঙ্গা ক্রাইসিসে বাংলাদেশের পক্ষ হয়ে আন্তর্জাতিক আদালতে কিন্তু গাম্বিয়া মামলা করেছিল। এটা নিয়েও আমরা একদিন আলাপ আলোচনা করব, বাংলাদেশ না করে কেন গাম্বিয়া করল। কত সালে জন্মগ্রহণ করে? মোটামুটি ১৭০০ সালের বা ১৭৫০ এর আশপাশে এইরকম টাইমে। তো এই টাইমে কিন্তু আমেরিকান ব্যবসায়ীরা যারা এই আমেরিকাতে আছে এবং বড় ব্যবসা-বাণিজ্য করতেছে বা কৃষি কার্যক্রম করতেছে, এদের প্রচুর শ্রমিক প্রয়োজন। আর শ্রমিক হিসেবে কিন্তু আফ্রিকানরা যেহেতু একটু তাগড়া হয়, বডি-টডি ভালো এবং এরা নিগ্রো এবং এদের অনেক বেশি মাসল পাওয়ার আছে এবং তারা অশিক্ষিত এবং গরিব। এইজন্য ক্রীতদাস হিসেবে মার্কেটে এরা খুব ভালো চলে। এরা অল্প টাকায় কিনতে পাওয়া যায় এবং কাজে দেয় ভালো। আমেরিকান বা ইউরোপিয়ান ব্যবসায়ীরা আফ্রিকাতে গিয়ে এইরকম ক্রীতদাসদেরকে বা মানুষদেরকে ধরে নিয়ে আসতো।
এবং এদেরকে ধরে এনে আমেরিকার মার্কেটে বা ইউরোপের মার্কেটে বিক্রি করে দিত। কোনটা কিনতে যখন মোটামুটি যুবক হয়েছে, আমেরিকান লোকজন বা আমেরিকান বাহিনী গিয়ে কোনটা কিনটেকে ধরে ফেলে এবং কোনটা কিনটিকে ধরে জাহাজে তুলে ফেলছে। তাকে আমেরিকায় নিয়ে যাওয়া হবে, জাহাজে বন্দি করে ফেলছে। এই যে জাহাজে আটকিয়ে রেখেছে, এই টাইমে বৃদ্ধ শিক্ষক ছিলেন বা গুরু ছিলেন। এখন বৃদ্ধকে তো কেউ ধরবে না, কেননা ওকে নিয়ে তো কোনো কাজ হবে না। তার বৃদ্ধ গুরু এই জাহাজে গিয়ে কুন্টা কিন্টেকে বলতেছেন যে, "আমি তো বৃদ্ধ হয়ে গেছি, জরাজীর্ণ অবস্থা। আমার সামর্থ্য নাই বা শক্তি নাই যে এই মিলিটারির হাত থেকে তোমাকে আমি ছিনিয়ে নিয়ে যাব। এই ক্ষমতা আমার নাই। আবার আমি যে তোমার সাথে যাবো, তোমাকে একটু সাহায্য করব, ওরা আমাকে নিবে না। কেননা আমার জরাজীর্ণ অবস্থা, আমি কোনো কাজ করতে পারি না। কিন্তু আমি আজকে তোমাকে জীবনের শেষ যে শিক্ষা, যে লেসন, এইটা আমি তোমাকে দিতে এসেছি। ওরা তোমাকে এখন ধরে নিয়ে যাচ্ছে। ওরা তোমাকে গিয়ে তাদের বাজারে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দিবে। কিন্তু তোমার নাম যে কুন্টা কিন্টে, এই কুন্টা কিন্টে নামে কিন্তু তোমাকে বিক্রি করবে না। ওরা ১ম এ তোমাকে একটা নতুন নাম দিবে। তুমি সারা জীবন মনে রাখবা, তুমি কুন্টা কিন্টে, তুমি দাস না, তোমার একটা বংশ পরিচয় আছে।" এরপরে কুন্টা কিন্টেকে আমেরিকার বাজারে নিয়ে যাওয়া হয়েছে। অন্য একটা নামে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তখন কুন্টা কিন্টে বলতেছে, "না, আমি কুন্টা কিন্টে, আমি ক্রীতদাস না। I have a heritage." যখনই এই কথা বলবে, তখন যে ক্রেতা আসছে সে তো ওকে কিনবে না। কেননা ক্রেতা বুঝছে যে ও তো ডিস্টার্ব দিবে, ওদের কাজ করবে না। ও বলবে বিপ্লব করতে চাইবে। তখন ওকে ভালো দামে কেউ কিনতেছে না। পরে জোর করে একজন মনিবের কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি নতুন নাম মেনে নেন নাই এবং তিনি বারবার বলেছেন যে, "আমি কুন্টা কিন্টে, আমি ক্রীতদাস না।" এবং তিনি এই দাস না হতে চেয়ে তিনি পালানোর চেষ্টা করেছেন। যখন তিনি বারবার পালানোর চেষ্টা করেছেন, কিনটা কিন্টে যেন পালাতে না পারে, তার মনিব তার পায়ের রগ পর্যন্ত কেটে দিয়েছে, যেন তিনি দৌড়িয়ে পালিয়ে যেতে না পারে। দাস থাকা অবস্থায় তার আরেকজন দাসীর সাথে তার প্রেম হয় এবং বিয়ে হয় এবং তাদের যে সন্তান জন্ম নিয়েছিল, সেই সন্তান কিন্তু ক্রীতদাস হয়ে গিয়েছে। ক্রীতদাসের ছেলে-মেয়ে কিন্তু উৎকৃষ্ট মানের ক্রীতদাস। কেননা সে দেখেছে আমার মা-বাবা ক্রীতদাস। তো আমার ছোটবেলা থেকে মালিক হওয়ার কোনো স্বপ্নই তার নাই। সে ছোটবেলা থেকেই জানতেছে যে মা-বাবার মতন আমাকে কাজ করতে হবে। তার সন্তান ক্রীতদাস হয়ে গেছে, তার সন্তান ক্রীতদাস হয়ে গেছে। এইরকম ৭ জেনারেশন পরে গিয়ে জন্ম হয়েছে এই বইয়ের রাইটার আলেক্স হ্যালির। এবং আলেক্স হেলি চিন্তা করেছে, আচ্ছা, এই যে আমার পূর্বপুরুষে ক্রীতদাস বা আমার বংশে যে ক্রীতদাসের রক্ত বয়েছে, আমাদের একবারে রুটসে আমার যে মেইন মূল, আমার যে মেইন শিকড়, সেই শিকড়ে কেউ না কেউ তো আছে যে জন্মগত ক্রীতদাস ছিল না, তাকে জোর করে ক্রীতদাস বানানো হয়েছিল। আমি আমার সেই মূলটা খুঁজে বের করব। আমি আমার বংশ ঐতিহ্য খুঁজে বের করব যে আমার শিকড় কোথায়। এটা কতটা চ্যালেঞ্জিং কাজ। ধরেন ব্যাপারটা এরকম যে আপনি জন্মগ্রহণ করতেছেন, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা এরকম খুঁজবেন। একটা চিন্তা করেন তো আপনার অবস্থায় কি এইটা কতটা পসিবল? যদি আপনি খুবই ওয়েল নোন ফ্যামিলির বা ওয়েল এস্টাবলিশড ফ্যামিলির মেম্বার না হন। তাহলে কিন্তু খুবই কঠিন। বা বাজার থেকে আপনি একটা কুরবানির গরু কিনে নিয়ে আসলেন। আপনি এখন উদ্যোগ নিলেন যে ওর বাবা, ওর বাবা, ওর বাবা এরকম খুঁজে বের করবেন। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা কাজ। কিন্তু আলেক্স হ্যালি সে এইটাকে একটা লাইফ টাইম মিশন হিসেবে নিয়েছে এবং তিনি তার ব্লাডের পেছনে খুঁজতে, খুঁজতে সেই কুন্টা কিন্টের হিস্ট্রিটা খুঁজে পেয়েছে এবং এই হিস্ট্রি দিয়ে তিনি এই বইটা লিখেছেন 'দ্য রুটস'। এই 'দ্য রুটস' এই বইটা কিন্তু খুবই বিখ্যাত একটা বই এবং আলেক্স হ্যালি খুবই বিখ্যাত একজন রাইটার। এই বইয়ের গল্প আমি আপনার সাথে আজকে কেন করলাম? এই যে ১৭৬০-৭০ এর দশকে একজন সাধারণ ক্রীতদাস বা আফ্রিকা থেকে ধরে আনা একটা ক্রীতদাস, তাকে আমেরিকাতে ধরে আনার পরে তিনি দাস ব্যাপারটা মেনে নেন নাই। তিনি বারবার বলেছেন, "আমি ক্রীতদাস না, আমার একটা ঐতিহ্য আছে।" ওই শক্তিশালীদের বেড়াজাল থেকে বের হতে পারেন নাই। বাট তিনি বারবার বলেছেন, "আমি ক্রীতদাস না,
এই যে জিনিসটা যে সে যে কৃতদাস না, তার এই চিন্তা চেতনা, এইটা তার ধীরে, ধীরে তার ব্লাডের সাথে মিশে গেছে, তার ডিএনএর সাথে মিশে গেছে। এই ডিএনএ পরের জেনারেশনে হিট করে নাই, তারপরের জেনারেশনে হিট করে নাই। বাট করতে, করতে ৭ জেনারেশন পরে গিয়ে এই ডিএনএ হিট করেছে এবং জন্ম হয়েছে লেখক আলেক্স হ্যালির, এবং যিনি উদ্যোগ নিয়েছেন যে আমি আমার রুটস খুঁজে বের করব, আমি আমার বংশ পরিচয় খুঁজে বের করব। আজকে আপনার একটা স্বপ্ন আছে এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করতেছেন। আপনার কাজে আপনি সফলতা পাচ্ছেন না। বাট আপনার স্বপ্ন যদি ঐরকমই স্ট্রং স্বপ্ন হয়, আপনি যদি কুন্টাকিন্টের মতন নিজের চিন্তা চেতনায় ডিএনএর সাথে আপনার স্বপ্ন মিশিয়ে ফেলতে পারেন, তাহলে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন না পারেন, আপনার নেক্সট জেনারেশনে কখনো না কখনো এই ডিএনএ হিট করবে এবং কখনো না কখনো আপনার পরবর্তী জেনারেশনের কেউ না কেউ আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করবে। এই জন্য স্বপ্ন দেখতে হয় খুবই স্ট্রংভাবে, এবং ওই স্বপ্ন শুধু দেখাই না, ওই স্বপ্নর পেছনে কাজ করতে হয়। কোনটা কিনতে শুধু কিন্তু মনে মনে ভাবে নাই যে আমি তো কৃতদাস না, আমার একটা বংশ পরিচয় আছে। তিনি এইটা নিয়ে কাজও করেছেন, তিনি প্রতিরোধ করেছেন, এবং তার মালিক এই প্রতিরোধের জন্য তার পায়ের রক্তের যুদ্ধ কেটে দিয়েছেন। তারপরেও কোনটা কিনতে কিন্তু পিছু হাঁটেন নাই, মন দাস হয়ে যান নাই। প্র্যাকটিক্যালি আমাকে যারা দেখেন তার অধিকাংশই বিসিএস বা সিভিল সার্ভিসের জন্য চেষ্টা করতেছেন। আপনি একটা প্রিলিমিনারি দিচ্ছেন, ফেল করতেছেন, একটা রিটেন দিচ্ছেন, ফেল করতেছেন, আবার একটা প্রিলিমিনারি দিচ্ছেন, ফেল করতেছেন, রিটেন দিচ্ছেন, ফেল করতেছেন। আপনি চাকরির পরীক্ষায় যান, ফেল করে যান, এরপরে আপনি ডিমোটিভেটেড হয়ে যান এবং একসময় মনে হয় যে আপনি ছেড়ে দেন। কিন্তু ভাই, কোনটা কিনতে হইতে হবে, আপনার যে স্বপ্ন এবং ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে কাজ, এই কাজটা এতই স্ট্রংলি করতে হবে ভাই, শেষ পর্যন্ত আপনি পারেন না পারেন, এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে ভাই। ডিএনএ নেভার বিট্রে। এই প্রিলি আপনি পাশ করতে পারেন নাই, পরের প্রিলিতে আপনি আরও শক্তিশালীভাবে প্রিপারেশন নেবেন, পরের প্রিলিতে আপনি আরও স্ট্রং হয়ে দাঁড়াবেন, পরের প্রিলিতে আপনার যে উইক পয়েন্টগুলো ছিল সেই উইক পয়েন্টগুলো ধরে ধরে এর পেছন উপরে কাজ করবেন, এবং কাজ করতে করতে একটা সময় আপনি ওই লেভেল পর্যন্ত পৌঁছাবেন। এই যে পড়েন ভুলে যান, পড়েন ভুলে যান, পড়েন ভুলে যান, এটাই তো, আপনি তো ভুলতেই থাকবেন। যত পড়বেন তত ভুলবেন, এবং ভুলতে ভুলতে যতটুকু মনে থাকবে ওই অটুকুর উপরেই আপনার স্বপ্ন শুধু বাস্তবায়নই হবে না, আপনি টপ করবেন ভাই। জাস্ট লেগে থাকেন, কোনটা কিনতের মতন লেগে থাকেন, তাহলে এই গল্পের মতন আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।